রীতিমতো কন্ট্রাক্টর জিজ্ঞেস করেছে, এসেছেন বীরবাবু? তখন বলছে হ্যাঁ, ওই তো দাঁড়িয়ে আছে। ওরা মনে হয় কিছু একটা আন্দাজ করেছে বা বুঝতে পেরেছে, কিন্তু মাকে আর কিছু বলেনি। সেদিনও ঠিক রীতিমতো ওরকমই কথা বলেছে যে তুমি কখন এলে। যখন তুমি কখন এলে বলে এগিয়ে একটু কাছে চলে গেছে, বেশ ক্লোজ, খুব যে একটা ডিস্টেন্স তা নয়, তোমার আমার এরকম ডিস্টেন্সের কাছাকাছি এসে গেছে, তখন হট করে আর নেই। যখন নেই একদম ভ্যানিশ। আর ঠিক ওখানে একটা আম গাছ আছে, ওই আম গাছটা আজও ঠিক অ্যাটিটিউড ওই রকমই আছে, একদম সেম। আমাদের যে ডোবাটা ঠিক ওইখানটাতে যখন ঠাকুমা, তখন সামনের ওই বাড়িটার থেকে প্রচণ্ড কান্নার আওয়াজ। তা ঠাকুমা একটু ভয়ে এগিয়ে যায় যে এক্ষুনি দেখলাম সব ঠিকঠাক। তা ওদের যখন ওই উঠোনটাতে গিয়ে ঠাকুমা দাঁড়ায়, তখন শুনতে পায় যে এইমাত্র খবর এসছে যে গতকাল রাতে শ্যামলী মারা গিয়েছে। আচ্ছা অরুণিমা, বলো তো দেখি, ভূতের গল্প বা ভৌতিক যে কোনো ঘটনা সঙ্গে ম্যাজিকের কি সিমিলারিটি আছে? ভূতের সাথে ম্যাজিকের দুটোই সাদা চোখে অলৌকিক। অ্যাবসলিউটলি কারেক্ট, বাট আমার মনে হয় ভৌতিক গল্পে আমরা অনেক সময় দেখতে পাই যে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপার বলছো কি তুমি? অ্যাবসলিউটলি কারেক্ট, ব্যাং অন। এই যে অনেক ভৌতিক গল্পে বা অনেক অলৌকিক গল্পে আমরা দেখতে পাই যে কেউ একটা ছিল এবং দুম করে উধাও হয়ে গেল, ঠিক যেরকম একটা ম্যাজিশিয়ান স্টেজের মধ্যে কিছু দেখায়, এই ছিল এই নেই, এই ছিল এই নেই, ফুস, ম্যাজিক, ভ্যানিশ। ঠিক মনে পড়ে যায়, বলো তো কি, ওই সেই সেই মানে ওই সিনেমার কোনো জুড়ি নেই, আর সেটা হচ্ছে সোনার কেল্লা। দুষ্টু লোকটা ভ্যানিশ। ঠিক এরকমই একটা গল্পের আজকে আমরা সম্মুখীন হতে চলেছি। এই সিরিজ, যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট, আর আপনাদের সকলকে ভীষণভাবে আমরা ওয়েলকাম জানাই, সঙ্গে থ্যাঙ্কস জানাই একটা বড়, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। শুধু একটাই অভিযোগই বলা যায়, সেটা হচ্ছে আপনারা আসছেন এবং এই এপিসোডসগুলোকে দেখছেন, হয়তো এক দুটো কমেন্টও করছেন, কিন্তু কোথাও যেন সাবস্ক্রাইবটা করতে যেন ভুলে যাচ্ছেন। এত বড় শব্দ বলবে? দর্শকদের অভিযোগ, অনুযোগ। অনুযোগ, ওকে, অ্যাবসলিউটলি। সো অনুযোগ। তো শুধু একটাই রিকোয়েস্ট করতে পারি আপনাদেরকে, যে প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন বাই সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল, এবং এপিসোডসগুলো ভালো লাগলে একটা লাইক প্লিজ দিয়ে যাবেন। সো আজকে আমরা আমাদের এই এক্সফিয়ার সিরিজের এপিসোড শুরু করতে যাচ্ছি, আজকের এপিসোড, এবং আমাদের সঙ্গে আছেন যিনি, ওনার সঙ্গে একটু পরিচয়টা সেরে নিই। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছেন আপনি? ভালো আছি, নমস্কার। নমস্কার। আপনার নামটা? আমার নাম সুদীপ্তা জানা। আপনি কি শিলিগুড়ি বাসিন্দা? অ্যাট দ্যাট টাইম শিলিগুড়ি আছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি শিলিগুড়ির মেয়ে। শিলিগুড়িতেই আমার জন্ম, শিলিগুড়ি কলেজে আমি পড়াশোনা করে মানুষ হয়েছি, কিন্তু আমি বিয়ে হয়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বিয়ে হয়ে পৌঁছে গেছি। তো সেখানে আমার বাবাও চাকরি করতেন, এক সময়ে বিট অফিসার ছিলেন। তো সেই সূত্রে আমার ওখানে পরিচয় হয় একজনের সঙ্গে, আর সেখানেই আমার বিয়ে হয়েছে। এখন আমি ওখানকার সংসারী। এখন আমি ছেলের সূত্রে শিলিগুড়িতে আছি। আবারও ফিরে এসেছি। ফিরে এলেন আপনি নিজের শহরে? নিজের শহরে। তো আজকে আমরা আপনার থেকে যেই ঘটনাটা শুনবো সেটা একটুখানি বলুন। ঘটনাটা হচ্ছে, আমার বাবা বিট অফিসার ছিলেন। আমার বাবা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি পেয়ে প্রথম ট্রান্সফার হয়ে যান ঝাড়গ্রাম দইজুড়ি বিট অফিসে। ওখানকার বিট অফিসার হয়ে জয়েন করেছিলেন। তো
বাবা চাকরি পেয়েছিলেন 70-তে সম্ভবত, তো 72-তে আমার বাবার বিয়ে হয়। তারপরে আমার মাকে নিয়ে বাবা সোজা একদম দইজুড়ি বিটে চলে যান তার চাকরিস্থলে। এবার বিট অফিসের চাকরি তো সেটা তো জঙ্গলই, একরকম জঙ্গলই বলতে গেলে। তো জঙ্গলের মাঝখানে কোয়ার্টার, 2-4টে আরও স্টাফ থাকতেন, তাদেরও কোয়ার্টার, আর বিট অফিসার তার কোয়ার্টার, এটা সবাই জানে। তো সেরকমভাবেই বাবা ওখানে চাকরি করতেন, থাকতেন মাকে নিয়ে। তো একাকিত্ব খুব বোধ করতো, কারণ মা তো একটা শহরের মেয়ে ছিল। শিলিগুড়ি শহর বলতে তখনও শিলিগুড়ি শহর বলে যথেষ্ট বড় শহর, সেই তুলনায় পশ্চিম মেদিনীপুরের দইজুড়ি বিটটা খুব ছোট্ট একটা ওনার কাছে। তো সেই জন্য মাঝে মধ্যে মা খুব বোর ফিল করতো বলে মাকে ওই দইজুড়িরই একটু চকে বাজার এলাকায় মাঝে মধ্যে বাবা একটু বাজারও করতে আসতেন, মাকে নিয়ে আসতো। তো সেই সূত্রে মাঝে মধ্যে আসতো যেত বলে ওখানে কয়েকজনের সঙ্গে ভালো আলাপ পরিচয় হয়। তো তার মধ্যে একজনই আমার মামা, ওই বাড়িটাও আমার মামা বাড়ি বলেই পরিচিতি। তো সেইখানে আমার বাবার সঙ্গে ভালো পরিচয় ছিল বলে মাকে ওই বাড়িতে নিয়ে আসতো, মা গল্প গুজব করতো কিছুক্ষণ, আর বাবা ওই বিটের দইজুড়ির যে চক সেইখানে বাবা থাকতেন, কারণ অনেক কাজের সূত্রে ওখানে থাকতে হতো, কারণ ওই জঙ্গল থেকে অনেক ট্রাক কাঠ লোড করে বেরিয়ে যেত, আসতো, বাবার সঙ্গে ওখানে দেখা করতো, কথা বলতো। তো সেই সূত্রে বাবা ওখানে থাকতো। তো প্রত্যেক সময় যখনই বাবা মাকে নিয়ে আসতো, তো তখন মাকে বলে দিত ঠিক 10 মিনিট আগে বাবা বেরিয়ে যেতেন, আর মাকে বলতো যে আমি 10 মিনিট আগে বেরিয়ে যাব, তুমি তারপরে বাস ধরে চলে যেও। মানে ঠিক যেখানে বাস স্টপেজ সেখান থেকে 10 মিনিটের রাস্তা বিট অফিসটা, কাঁচা রাস্তা চলে গেছে, দুপাশে আল আছে আর কি, তো ধান জমি, আর মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। তো 72-এর সময়, তো সেই সময় একবারই রাস্তাঘাট কাঁচা আর অনেকটা জঙ্গল আর কি। তো ওইখানে স্টপেজ, বাস তো রোডের উপর দিয়ে বেরিয়ে যাবে, স্টপেজে মাকে নামিয়ে দিত, আর বাবা ওখানে দাঁড়িয়ে থাকতেন। তখন তো বাইক ছিল না, সাইকেলেই বাবা যাতায়াত করতেন। তো সাইকেল নিয়ে বাবা দাঁড়িয়ে থাকতো, ঠিক যেমন এখনকার ছেলেরা বাইকে বসে হাতলের উপরে হাতটা দিয়ে থাকে, ঠিক সেই পোজে সাইকেলেও আমার বাবা দাঁড়িয়ে থাকতেন। এটা প্রত্যেক দিন বাবার এটা মায়ের জানা হয়ে গিয়েছিল যে এইভাবেই উনি দাঁড়িয়ে থাকেন। তো একদিন একটু ইন্টারাপ্ট করছি, আপনার মা যেই জায়গাটার থেকে বাসে উঠতো এবং যেখানে গিয়ে নামতো, ওই ডিস্টেন্সটা কতখানি, আর ওই জায়গাগুলোর নাম কি? ডিস্টেন্সটা 20 মিনিটের রাস্তা। তো মা যেখানে বাসে উঠতো সেটা হচ্ছে দইজুড়ি একদম বিটের দইজুড়ি চকের সামনে। আর যে বাড়িতে থাকতেন ওই বাড়ির দুয়ার থেকেই বাসটা বেরিয়ে যেত। দইজুড়ি থেকে পরিহাটি লাইনের যে বাসগুলো যেত সেই বাসেই মা চড়তেন, আর শঙ্খহার বলে যে স্টপেজটা ছিল সেইখানে উনি নেমে যেতেন। এবার সেখান থেকে একটু কাঁচা রাস্তা ধরে 5-7 মিনিটের রাস্তা বিট অফিসটা ভিতরে থাকে। আর এই দুটো জায়গায় হচ্ছে ঝাড়গ্রামের মধ্যেই পড়ে, কিন্তু ওটা হচ্ছে রেঞ্জ অফিসগুলো একটু আউটস্কার্টস, হ্যাঁ সেইখানে। ওকে। তো সেই রকমই একদিন শীতের ডিসেম্বর মাস, শীতের রাত, তো সেই সময় মা প্রেগনেন্ট ছিলেন। তো বাবা যথারীতি প্রত্যেকবারের মতো ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে, বাবার কাজ ছিল বলে বাবা বলল যে আমাকে যেতে হবে, তাহলে তুমিও চলো, একটু গল্প গুজব করে আসবে। তো সেই রকম যথারীতি মাকে নিয়ে বাবা সাইকেল করে এসে ঠিক শঙ্করহাট থেকে মাকে বাসে তুলে দিল। মা এসে দইজুড়িতে নেমে গেল। নেমে যে বাড়িতে মা প্রত্যেক দিন গল্প করতে যেতেন, মা সেখানে গেলেন। বাবার মতো একটু এগিয়ে 2-3 মিনিটের রাস্তা এগিয়ে ওই চকের যে মোড়টা, ওইখানে বাবার কাজে, বাবা ওখানে রয়েছেন, কাজে ব্যস্ত, মা গল্প গুজব করেছে। তো প্রত্যেক দিনই বাবা ওই চক থেকে কাউকে না কাউকে বলে পাঠাতো যে যাও তোমার কাকিমাকে বলো বাস ধরে নিতে। বাসটা চকের উপর দিয়ে আসার একটা টাইম ছিল, তো সেই টাইমের আগে বাবা খবর দিয়ে দিত। সেদিনও সেরকমই হয়েছে, বাবা খবর পাঠিয়েছে, আর মা ভেবেছে যে তাহলে তো উনি প্রত্যেক দিনই চলে যান। মা ঠিক সময় মতো ওই বাসটাতে, আর যেহেতু ওই বাসটাতে বরাবর যাতায়াত করতো, মায়ের একটা পরিচিতি হয়ে গিয়েছিল, সবাই চিনতো। আর বিট অফিসারকে বিটবাবু বলে ওখানে সবাই ডাকতো। তো ওই বিটবাবুর বউ বলে মাকে সবাই একটা জানতো। তো
সেরকমও সেদিন উঠেছে, ওরা জানে যে বিটবাবু বউ তো ওখানেই নামবেন বলে ওরা ঠিক শঙ্খহার স্টপেজের কাছে বাসটা স্লো হয়ে গেছে। তো প্রত্যেক দিন ওরা দেখতে পায় আমার বাবাকে, তো সেদিন ওরা দেখতে পায়নি, কন্ট্রাক্টর দেখতে পায়নি, সেই জন্য সেদিন মাকে জিজ্ঞেস করেছে যে আজকে বিটবাবু আসেননি, এরকম জিজ্ঞেস করেছে। কিন্তু আমার মা জানলা থেকে প্রত্যেক দিনের মতো সেদিনও দেখতে পেয়েছে, দেখছে ওইরকমভাবেই তার হাজব্যান্ড ওয়েট করছে। তো মা বলছে ওই তো দাঁড়িয়ে আছেন। তো দুবার মতো কন্ট্রাক্টর জিজ্ঞেস করেছে এসেছেন বীরবাবু, তখন বলছে হ্যাঁ ওই তো দাঁড়িয়ে আছে। ওরা মনে হয় কিছু একটা আন্দাজ করেছে বা বুঝতে পেরেছে, কিন্তু মাকে আর কিছু বলেনি। তো ওরা যেহেতু বাসের একটা নিজস্ব টাইম থাকে, তো ওরা তো আর অনেকক্ষণ দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না। প্যাসেঞ্জার মাকে ওখানে শঙ্খহারের ওই চকটায় যেখানে নামাতে হয় ওখানে নামিয়ে দিয়ে বাস বেরিয়ে চলে গেছে। বাসটা বেরিয়ে গেছে, তো মা প্রত্যেক দিন যেমন 2 কদম হেঁটে এগিয়ে গিয়ে তুমি কখন এলে, জাস্ট এই কথাটা জিজ্ঞেস করে। তো বাবা তখন বলে এই এলাম, বা 2 মিনিট আগে এসে দাঁড়িয়ে আছি, এরকম কথা বলে। সেদিনও ঠিক রীতিমতো ওরকমই কথা বলেছে যে তুমি কখন এলে। যখন তুমি কখন এলে বলে এগিয়ে একটু কাছে চলে গেছে, বেশ ক্লোজ, খুব যে একটা ডিস্টেন্স তা নয়, তোমার আমার এরকম ডিস্টেন্সের কাছাকাছি এসে গেছে, তখন ফট করে আর নেই। যখন নেই একদম ভ্যানিশ। আর ঠিক ওখানে একটা আম গাছ আছে, ওই আম গাছটা আজও ঠিক অ্যাটিটিউড ওই রকমই আছে, একদম সেম। তো ওই তখন প্রচণ্ড মা ভয় পেয়ে গেছে, ভীষণ ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে বুঝতে পেরে গেছে যে এটা তো একটা অন্যরকম কিছু। আমার হাজব্যান্ড তো তার মানে এসে পৌঁছায়নি, কিন্তু আমার হাজব্যান্ডের রূপেই কেউ একজন ছিল। তো সে আর আশপাশ কোনো দিকে না তাকিয়ে ওই অবস্থায় দৌড়ে একদম সোজা ওই আলের মাঝখান দিয়ে দৌড়ে একদম কোয়ার্টারে ঢুকে গেছে। ঢুকে তো প্রচণ্ড ভয় পেয়েছে, হাঁপিয়ে গেছে, ঘরে ছিল। অনেকক্ষণ পর বাবা সেদিনকে প্রায় ঘণ্টাখানেক পর এসছে। কোনো কারণে বাবা ওখানে আটকে যায়, কোনো একটা ট্রাক এসে যায়, সেই কাঠ লোডের ট্রাক, সেটার বিষয় নিয়ে বাবাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, কথাবার্তা বলতে হয় বলে বাবার অনিবার্য কারণবশত দেরি হয়ে যায়। বাবাও কিন্তু বুঝতে পারছে যে আমি নেই, সন্ধে মুখ আঁধারি সময় তাকে বলে দিলাম, সে তো বাস ধরে বেরিয়ে গেছে, কিন্তু যা হওয়ার তো হয়ে গিয়েছে। তো মা তো খুবই ভয় পেয়ে গিয়েছে। পরে যখন 1 ঘন্টা পর বাবা আসে, তখন মা বাবাকে সব ঘটনাটা খুলে বলে যে আমি প্রচণ্ড ভয় পেয়েছি। তখন ওখানকার পরের দিনকে আর কি মাকে চেক আপও করানো হয়, কিন্তু তখন ওখানকার অনেকে বলেছে যে ভর সন্ধেবেলায় ওই জায়গাটা একটু ভয়েরই কারণ, এইটুই জাস্ট বলেছে। কারণ যেহেতু ওই সময় আমার মা পোয়াতি ছিলেন, মাকে ভয় দেখানো বা একটা ভয়ের ব্যাপার পেয়ে যেতে পারে, যেহেতু ওখানে কোয়ার্টারেই মাকে থাকতে হবে, তো যার জন্য প্রচণ্ডভাবে ভয় পাওয়ার ফলে যদি কোনো ক্ষতি হয় তার শরীরে, সেগুলো একটা ভয় ছিল। কিন্তু যাই হোক, সেটা হয়নি। কিন্তু তারপর থেকেই প্রত্যেকেই মানে খুব সতর্কতা অবলম্বন করতো। এবং আমার মাও তারপর থেকে একটা জিনিস বিশ্বাস করতেন আর বলতেন যে হ্যাঁ, স্পিরিট বলে কিছু একটা আছে, যেটা আমি সচক্ষে নিজে দেখেছি। অনেকে আমার মাকে এই ব্যাপারটা নিয়ে হাস্য কৌতুক করেছে, যাদের কাছে বলেছে, গল্প করেছে, আবার অনেকে বিশ্বাস করেছে। কিন্তু আমিও, আমার মা আজ নেই, কিন্তু আমিও এটা বিশ্বাস করি যে কিছু তো আছে যেটা হ্যাঁ তাকে মানে তাকে ছুঁয়েছে, তার মানে মনে যে হ্যাঁ কিছু একটা আছে, সেদিনকে দেখে ফেলেছিল। একদমই একটা দারুণ ঘটনা শুনলাম আজকে আপনার কাছ থেকে। এবং আমার মনে হয় এরকম ধরনের মানে ঘটনা অনেক শোনা যায় এই আমাদের আউটস্কার্টসগুলোতে। আমাদের এই শিলিগুড়ি শহরের আউটস্কার্টসটা তো পুরোটাই তো ডুয়ার্স, আর একটা দিকে হচ্ছে হিলস। সুতরাং আমি পার্সোনালি 1-2টো জানি, মানে সেরকম ভয়ের না হলেও একটা গা ছমছমে ব্যাপার বা এরকম ধরনের। কারণ যেহেতু আমার মা থাকতো বাগানে, এখানে সামনে মেরিয়ান বাড়ি টি এস্টেট। তো আমার দাদু আর কি সেখানকার বাগানের ডাক্তার, সেই ডাক্তার ছিল। এবং সেই মাদের কাছে ছোটোবেলার থেকে শুনেছি, মামা এদের কাছ থেকে। ইনফ্যাক্ট তোমাদেরও রিলেটিভ অনেক টি গার্ডেন্সে ছিলেন আর কি। আমার মায়ের মামাও ছিল হচ্ছে তোমার
এখানকার গুলমা আছে না, গুলমার ডাক্তার, গুলমাটি এসছে। হ্যাঁ, তা ওখানে ওনার কাছেও এরকম অনেক গল্প শুনেছি। এরকম ধরনের অনেক গল্পই শোনা যায়। তবে এবং এরকম, তোমার অন্যের রূপ ধরে আসা এটা কিন্তু না, এটা আমি ফার্স্ট টাইম, আমি সেই জন্যই বললাম যে অনেক গা ছমছমে টাইপ ব্যাপার, যে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, একটা মনে হচ্ছে যেন কেউ ফলো করছে বা এরকম ধরনের অনেক রকম ইনসিডেন্টসই আমি শুনেছি আমি ছোটোবেলায়। কিন্তু এরকম একেবারে সামনে দাঁড়িয়ে আছে এবং নেমে কথা বললো এবং তারপরে দুম করে অদৃশ্য হয়ে যাওয়া, এবং নিজেরই লোক একেবারেই, নিজের একদমই লোক তাই। আর সেই রূপটাই ধারণ করা। এটা আমি শুনিনি, আমি আগে কোনোদিন এনকাউন্টার আমি জানো করিনি তো এরকম। যতগুলো শুনেছি এরকম গল্প, যে মানে এক্ষেত্রে ওনার মানে মায়ের সাথে যেটা হলো সেটা হলো যে বাবার মতন রূপ ধরে একজন দাঁড়িয়েছিলেন এবং বাবা জীবিত অবস্থায় পরে বাড়িতে ফিরলেন। তা আমি এরকম গল্প শুনেছি যে মানে মারা গেছে, সে মারা যাওয়ার পর এসে জানিয়ে দিয়ে গেছে। এরকম একটা ঘটনা আমাদের গ্রাম হচ্ছে বীরভূমের সাঙ্গুলডিহি বলে একটা গ্রাম, ছোট্ট, খুব ছোট গ্রাম। আমার ঠাকুমা তোমার ওই একদিন মানে বিকেল থেকেই ঠাকুমার তার পাশের বাড়িতে একটি মেয়ে থাকতো, তার নাম শ্যামলী। এবার ঠাকুমা ভীষণভাবে শ্যামলীর কথা কেন যেন মনে পড়ছে বারবার করে। তা ভেবেছে যে শ্যামলী তো মানে সচরাচর আসে না, কদিন পর আসবে, তখন দেখা হবে, যাই হোক মনটা একটু উতলাই আর কি। তা সেদিনটা ওরকম করেই মানে কেটে গেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, তখন তো বাথরুমের কোনো ব্যাপার নেই, পুকুরে যাওয়া, খিড়কির দরজাটা খুলে ঠাকুমা বেরিয়েছেন। বেরিয়ে দেখছে ঠাকুমার বৌদি বৌদি করে পাশের বাড়ির থেকে ডাকছে। তা ঠাকুমা ঘুরে তাকিয়ে দেখে শ্যামলী। তা শ্যামলীকে দেখে ঠাকুমা বলে, আমি জানিস তোকে মানে সম্পর্কে ননদ হয়, বলছে জানিস আমি কালকেই তোর কথা খুব ভাবছিলাম এবং আমি মানে আমার তোর কথা খুব মনে পড়ছিল। তা বলছে কেমন আছিস? তা ও মাথাটা শুধু কাত করে একটু। তা ঠাকুমা বলে দাঁড়া, আমি পুকুর থেকে ঘুরে এসে তারপর কথা বলছি। তা ঠাকুমা যখন পুকুর থেকে ঘুরে আসছে, তুমি তো গিয়েছো, বাড়িটা তো জানো, ওই আমাদের যে ডোবাটা ঠিক ওইখানটাতে যখন ঠাকুমা, তখন সামনের ওই বাড়িটার থেকে প্রচণ্ড কান্নার আওয়াজ। তা ঠাকুমা একটু ভয়ে এগিয়ে যায় যে এক্ষুনি দেখলাম সব ঠিকঠাক। তা ওদের যখন ওই উঠোনটাতে গিয়ে ঠাকুমা দাঁড়ায়, তখন শুনতে পায় যে এইমাত্র খবর এসছে যে গতকাল রাতে শ্যামলী মারা গিয়েছে। তা এরকম জানান দিয়ে যাওয়া বা এটা শুনেছি, কিন্তু মানে কিন্তু জীবিত মানুষ, মানে মানুষ জীবিত আছেন আর তারই রূপ ধারণ করা, এই প্রথম শুনলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কারণের জন্য আমার মাকে অনেকে ব্যঙ্গও করেছে যে হতে পারে না, বানানো। কিন্তু মা বরাবরই যতদিন বেঁচে ছিলেন দাবি সহকারে মা বলেছে যে এটা একদম সত্যি, আমার নিজের জীবনে এটা ঘটেছে আর এটা আমি নিজে চোখে দেখেছি, আমি বিশ্বাস করি। তো সে তো নিশ্চয়ই বানিয়ে বলবে না। আবার তারই হাজব্যান্ড, অন্য কেউ হলেও না হয় একটা ব্যাপার হতো, যেহেতু তার নিজের হাজব্যান্ডের রূপ ধরেই এসছিল, সে তো কখনো ওটা মিথ্যা কথা বলতে পারে না। আর বারবারই যতবার বাবা ট্রান্সফার হয়ে অনেক জায়গায় পরবর্তীকালে চলে গেছেন, কিন্তু তবু আমরা ঝাড়গ্রাম যেতাম, অনেককে ওখানে পরিচিতি এলাকা হয়ে গিয়েছিল, গেছি আমরা। যখনই গেছি মা ওই জায়গাটায় যেতে চাইতো, বলতো যে এইখানে আমার একটা স্মৃতি, কারণ এইখানেই আমি এই ঘটনাটা হয়েছে। আজও আমরা ঝাড়গ্রাম গেলে অনেক সময় ওইখানে যাই, ওই জায়গা, ওই গাছ আর ওই রকম পরিস্থিতি, ওই পজিশনটা এখনও আছে, ওখানে এখনও জনবসতি নেই, ফাঁকা ওইখানটাতে, ওই রাস্তাটা ওরকমই কাঁচা চলে গেছে। আর বিট অফিসেও আমরা যাই। তবে হ্যাঁ, এটা একটা জিনিস বিশ্বাস করি, এটা হয়তো আপনারাও বিশ্বাস করেন, যে বিট অফিস তো একদম জঙ্গলের মধ্যে থাকে। তো জঙ্গলে তো নানা তখনকার তো মরে টরে গেলে আদিবাসীরা ফেলে দেয়, হ্যাঁ, এরকম ঠিকমতো তাদের সৎকার বা ঠিকমতো না হলে অনেক সময় অনেক রকম স্পিরিট থাকে যে তারা হয়তো ঘুরে বেড়ায়। তো সেরকমই কিছু একটা অনেক আভাস মা ওই যখন কোয়ার্টারে ছিল সেগুলো পেয়েছে। কিন্তু এটা একটা মার বিশেষ ঘটনা বলে মা মনে করেন, কারণ অদৃশ্য তো অনেক কিছু শোনা যায়, আওয়াজ, হ্যাঁ, কিছু এরকম, কিন্তু একজন মানুষকে সচক্ষে দেখা আর তার সামনে সেটা ভ্যানিশ হয়ে যাওয়া, এটা মানে সেটা ওনার কাছে অনেক বড় জিনিস বলে মনে হয়। অনেকটাই বড় জিনিস। তার কারণ হলো
মানে সামনে চলে আসা এবং তার সঙ্গে ইন্টারাকশন করা এবং হ্যাঁ। দুম করে ভ্যানিশ হয়ে যায়, যেটা আমি আগেও বললাম, এবং অরুণিমাও যে ঘটনাটা আজকে বললো আর কি, থ্যাংক গড যে কোনো কিছু ক্ষতি করেনি, কারণ শি ওয়াজ প্রেগনেন্ট অ্যাট দ্যাট একদম। পার্টিকুলার টাইম। এই জন্যই। আর দারুণ একটা ঘটনা শুনলাম, তার সঙ্গে সঙ্গে একটা সাইডলাইন ঘটনা আর একটা শুনলাম হচ্ছে অরুণিমার কাছ থেকে। আর আমাদের এই পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে একটা কমেন্ট করে বা একটা লাইক দিয়ে প্লিজ আমাদেরকে জানাবেন। আর সাবস্ক্রিপশন কিন্তু এক্সপেক্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন আর নজর রাখবেন আমাদের এই সিরিজ, যার নাম এক্স ফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ দিদি আজকে আসার জন্য স্টুডিও। থ্যাংক ইউ।